আজ 23শে মে শনিবার জানিয়ে দেব আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। চন্দ্রনাথকে আমিই খুন করেছি এ কথা বলানোর জন্য অকথ্য অত্যাচার করা হয়। জেল মুক্তির পরই বিস্ফোরক রাজ। আশঙ্কাই সত্যি হলো, রাজ্যে এই মাছ খাওয়া নিষিদ্ধ করলো বিজেপি সরকার। ধরা পড়লে শাস্তি। খুলে গিয়েছে পোর্টাল, অন্নপূর্ণা ভান্ডারের জন্য নাম ট্রান্সফার হয়েছে তো বাড়িতে বসে চেক করুন স্ট্যাটাস। তিলজলা কাণ্ডে বিরাট মোড়, অবশেষে পুলিশের চোখে ধুলো দিয়ে আলিপুর আদালতে সশরীরে আত্মসমর্পণ তৃণমূল বিধায়ক জাভেদ খানের। তার আগ্নেয়াস্ত্র থেকেই চন্দ্রনাথ রথকে গুলি, শুভেন্দুর আত্মসহায়ক খুনে সিবিআই জালে আরও এক অভিযুক্ত। কুরবানি হবেই, চ্যালেঞ্জ হুমায়ুনের, পাল্টা শ্রমিকের বার্তা, পাবলিক খুব রেগে আছে। রাজ্য জুড়ে বিনামূল্যে ক্লিনিক, অনুপ্রবেশকারীদের কারাবাস নিয়েও দিল্লিতে বড় সিদ্ধান্ত শুভেন্দুর। 5 বছরে কিভাবে 100 কোটির সম্পত্তির মালিক দেবরাজ অদিতি। হাইকোর্টে প্রশ্ন সরকারি আইনজীবীর, 19শে জুন পর্যন্ত স্বস্তি দম্পতির। পুজোর আগেই অ্যাকাউন্টে ঢুকবে কর্কটের টাকা, রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে এবার আসরে শুভেন্দু। সরকারি বাসে বিনামূল্যে সফর চাইলে মহিলাদের মানতে হবে এই শর্ত, বিজ্ঞপ্তি জারি রাজ্যের। এখনই অ্যাকাউন্ট বন্ধ কর, না হলে তোকে আমেরিকায় গিয়ে মেরে আসবো, ককরোচ জনতা পার্টির অভিজিৎকে প্রাণনাশের হুমকি। লক্ষ্মীর ভান্ডার পেলেও মিলবে না 3000, কাদের নাম বাদ যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডার থেকে দেখে নিন। খাস কলকাতায় তৃণমূল সাংসদ ও বিজেপি বিধায়কের রুদ্ধদ্বার বৈঠক, পর্দার আড়ালে কি নতুন কোনো খেলা? 2 মাসের মধ্যে বাড়ি ছাড়ো, এবার তৃণমূলের অস্থায়ী পার্টি অফিসে খালি করার নোটিশ দিলেন পাল্টে যাওয়া মন্টুদা। 10 বিধায়কের সই নেই চিঠিতে, মিলল না ঘর, অবস্থান বিক্ষোভে তৃণমূল, নজিরবিহীন ঘটনা রাজ্য বিধানসভায়। কেউ পদত্যাগ করবেন না, বিজেপি চাপ দেবে, মামলা হলে দল লড়াই করবে, কাউন্সিলরদের পেপটক মমতার। 7 লক্ষেরও বেশি রেশন কার্ড বাতিল, বাড়ানো হলো আয়ের ঊর্ধ্বসীমা, কারা রেশন পাবেন? যুবসাথীর বদলে যুবশক্তি, 1 জুন থেকে কাদের অ্যাকাউন্টে ঢুকবে 3000, কারা বাদ জানুন। 10 দিন পর অবশেষে স্বস্তি, শর্ত সাপেক্ষে জামিন পেলেন বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। বাংলায় ফিরছে আবাস যোজনা ও 100 দিনের কাজ, শর্ত শিথিল করল কেন্দ্র, সুখবর পেলেন গ্রামীণ বাসিন্দারা। কলকাতা পৌরসভার অধিবেশন কক্ষে তালা, ঢুকতেই পারলেন না কাউন্সিলরেরা, বাইরে সভা বসালেন মালা ফিরহাদরা। অসম বিধানসভায় মমতা দিদি জিন্দাবাদ ধ্বনি, শপথ নিয়েই খেলা ঘোরালেন তৃণমূলের একলা নেকড়ে। মোদী শুভেন্দুর 50 মিনিটের রুদ্ধদ্বার বৈঠক, এবার বাংলায় পিসির দুর্নীতির সাম্রাজ্য গুড়িয়ে দিতে দিল্লির মহা অপারেশন। শিক্ষক নিয়োগের মতো তৃণমূল জমানায় আমলা নিয়োগেও দুর্নীতি, প্রশান্ত বর্মনকে নিয়ে বিস্ফোরক বিজেপি এমএলএ। ঐতিহাসিক সিদ্ধান্ত, যানজট রুখতে রাস্তা আটকে নমাজপড়া বন্ধ, নতুন নিয়মে বড় পদক্ষেপ কলকাতায়। শিবলিঙ্গে কন্ডোম বিতর্ক ফের তুঙ্গে, আমায় ভয় দেখাতে চায় বিজেপি, পাল্টা তোপ সায়নের। দৈনিক 500 টাকা ভাতা, বেকারদের পাশে ডাবল ইঞ্জিন সরকার, জুন থেকেই বাংলায় চালু পিএম বিশ্বকর্মা যোজনা। মোদীকে ঝালমুড়ি খাইয়েই বিপত্তি, ঝাড়গ্রামের যুবকের কাছে এলো পাকিস্তান বাংলাদেশি নম্বর থেকে হুমকি। দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু, দেখেই এগিয়ে গেলেন তৃণমূলের ঋতব্রত। কি কথা হলো দুজনের? আসানসোলে ভাঙল তৃণমূল কার্যালয়, হাওড়ায় বুলডোজার নীতি বিরোধী কর্মসূচিতে তৃণমূলকে না পুলিশের। অর্জুন সিংয়ের এলাকায় ধুয়ে গেল তৃণমূল, 35-এর মধ্যে 30 কাউন্সিলরের পদত্যাগ। মোথাবাড়ি কাণ্ড, নতুন মামলায় মূল চক্রী মোফাক্কেরুলকে যুক্ত করতে চায় এনআইএ, কণ্ঠস্বর পরীক্ষা করানোর আবেদন আদালতে। নিজে হেঁটে শ্মশানে যাওয়া মৃত কাউন্সিলর সহ বহু তৃণমূল নেতা গ্রেপ্তার রাজ্য জুড়ে। ভোট দিলে শ্মশানে পুড়িয়ে দেবে বলেছিল, ফলতায় পুষ্পা জমানার অবসান ঘটিয়ে উৎসবে মাতলেন ভোটাররা। অবশেষে সাময়িক মুক্তি, মায়ের জন্য অন্তর্বর্তী জামিন পেলেন উমর খালিদ। গলায় মঙ্গলসূত্র, স্মৃতিতে সিঁদুর, অবশেষে 41 বছর বয়সে কি চুপিসারে বিয়ে সারলেন কঙ্গনা রানাওয়াত। অভিষেক তোলাবাজ, বেনজির আক্রমণে তৃণমূলের প্রাক্তন বিধায়ক তোলপাড় বাংলা। ভারতে FIFA বিশ্বকাপ সম্প্রচার নিয়ে ধোঁয়াশা, দূরদর্শনও সরে দাঁড়ালো, খেলা দেখবেন কোথায়? দক্ষিণবঙ্গের 9 জেলায় বজ্র বৃষ্টির সতর্কতা, 60 কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা, কলকাতায় কি পূর্বাভাস?
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণের 9 জেলায় ঝড় হতে পারে 60 কিলোমিটার বেগে। কলকাতায় কি পূর্বাভাস? এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনে রাজ সিং বিভ্রান্তির জট কাটে। অবশেষে বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া রাজ সিংকে জেল মুক্তি দেয় আদালত। জেল থেকেই ফিরেই বিস্ফোরক রাজ সিং। সংবাদ সংস্থা ANI-কে রাজ জানিয়েছেন, সবাই জানেন পিএ খুনের মামলায় আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। মূল অভিযুক্তের নাম রাজকুমার সিং, কিন্তু পুলিশ আমাকে ভুল করে রাজ সিং ভেবে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে। আমি সেই সময় মায়ের সঙ্গে অযোধ্যায় রামলালার দর্শন করে গিয়েছিলাম। দর্শন সেরে বাড়ি ফেরার পথে একটি ধাবার সামনে থেকে SOG টিম আমাকে গ্রেপ্তার করে। রাজ সিং আরও বলেন, ধাবা থেকে গ্রেপ্তার করে আমাকে সোজা তাদের অফিসে নিয়ে যায়। আমার মা পুলিশকে অনেক কাকুতি মিনতি করে বোঝানোর চেষ্টা করছিলেন যে আমি নির্দোষ, কিন্তু পুলিশ কোনো কথা শোনেনি বা কোনো প্রমাণ দেখায়নি। 6 তারিখে আমি কোথায় ছিলাম জানতে চাইলে আমি জানিয়েছিলাম যে নিজের এলাকা বলিয়াতেই ছিলাম। ওয়াকিং ক্যাটফিশ নামেও পরিচিত থাই মাগুর একটি অত্যন্ত শিকারী ও আগ্রাসী প্রজাতির মাছ। ভারতে এই মাছটি নিষিদ্ধ, কারণ এটি পরিবেশ, স্থানীয় মাছের প্রজাতি এবং সম্ভাব্যভাবে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিহার মৎস্য দপ্তর রাজ্য জুড়ে নিষিদ্ধ থাই মাগুর মাছের অবৈধ ব্যবসা ও বিক্রির বিরুদ্ধে তাদের অভিযান জোরদার করেছে। নিষিদ্ধ এই প্রজাতির মাছের ব্যবসায় জড়িত ব্যবসায়ীদের টার্গেট করে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চলছে। প্রচুর মাছ বাজেয়াপ্ত করা হয়েছে। ওয়াকিং ক্যাটফিশ নামে পরিচিত থাই মাগুর একটি অত্যন্ত শিকারী ও আগ্রাসী প্রজাতির মাছ। ভারতে এই মাছটি নিষিদ্ধ, কারণ এটি পরিবেশ, স্থানীয় মাছের প্রজাতি এবং সম্ভাব্যভাবে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। রাজ্য সরকার নিষিদ্ধ এই মাছের ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ী ও সরবরাহকারীদের লক্ষ্য করে রাজ্যব্যাপী একটি কঠোর অভিযান শুরু করেছে। এই অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে বর্তমানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। জুন মাস থেকেই রাজ্যে চালু হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডার। নতুন প্রকল্পের জন্য খোলা হয়েছে নতুন পোর্টাল। জানা যাচ্ছে, লক্ষ্মীর ভান্ডারে যাদের নাম নথিভুক্ত ছিল তাদের নাম ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডারে, কিন্তু স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা ভান্ডারের জন্য নাম নথিভুক্ত হয়েছে কিনা বুঝবেন কিভাবে? উল্লেখ্য, অনলাইনেও অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করা যায়। তিলজলার রণক্ষেত্রের ঘটনায় অবশেষে চরম নাটকীয় মোড়। ভোট পরবর্তী হিংসার অভিযোগে নাম জড়ানোর পর আইনি জালে কার্যত কোণঠাসা হয়ে অবশেষে আলিপুর আদালতে সশরীরে হাজির হয়ে আত্মসমর্পণ করলেন কসবার দাপুটের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাভেদ আহমেদ খান। গণনা পরবর্তী হিংসার ঘটনায় মূল অভিযুক্তদের তালিকায় নাম থাকার পর থেকেই এই আত্মসমর্পণকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। গত 4ই মে নির্বাচনী ফলাফল প্রকাশের পরেই কসবার তিলজলা এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। ব্যাপক অশান্তি, মারধর ও ভাঙচুরের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এই ঘটনায় সরাসরি নাম জড়ায় স্থানীয় তৃণমূল বিধায়ক জাভেদ খান এবং তার ঘনিষ্ঠ আরও 10 জন অনুগামীর। গেরুয়া শিবিরের পক্ষ থেকে প্রথম থেকেই অভিযোগ করা হচ্ছিল যে শাসক দলের মদতেই কসবা ও তিলজলা এলাকায় বিরোধী কর্মীদের ওপর লাগাতার অত্যাচার চালানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল সিবিআই। উত্তরপ্রদেশের বালিয়া থেকে নবীন সিং নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিবিআই। এই নিয়ে চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে 5 জনকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, প্রাথমিক তদন্তে সিবিআই জানতে পেরেছে ধৃত নবীন সিং এর আগ্নেয়াস্ত্র ব্যবহার করেই চন্দ্রনাথ রথকে খুন করা হয়। ধৃতের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে খবর। সেগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অস্ত্র আইনে নবীন সিং নামে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সিবিআই এর কাছে থাকা খবরের ভিত্তিতেই উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যৌথ অভিযানে বালিয়া থেকে নবীন সিংকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্মীয় কারণে পশু নিধনে রাশ টেনেছে বিজেপি সরকার, তার জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টেও। তা নিয়ে নানা মহলে চলছে জোর চাপানোতর। অবশ্য সরকারের নির্দেশিকা যাই হোক না কেন, কুরবানি হবে বলেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা সদস্য তথা বিধায়ক হুমায়ুন কবির। যদিও সে হুঙ্কারে বিশেষ মাথা ঘামাতেই নারাজ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সাধারণ মানুষ অত্যন্ত রেগে রয়েছেন বলেই পাল্টা বার্তা তার। পশু নিধন নিয়ে হুমায়ুন কবির বলেন, আইনকে সম্মান করি, তবে কুরবানি হবেই। কোরআনে যা লেখা আছে তা হবেই। শুভেন্দু অধিকারীকে সরাসরি বলছি, আগুন নিয়ে খেলবেন না, তাতে আপনার নিজেরই বিপদ হবে। মুসলমান সমাজ কুরবানি নিয়ে কোনো সমঝোতা করবে না। রাস্তা আটকে নামাজ পাঠ বন্ধ নিয়েও ক্ষোভ উগরে দেন হুমায়ুন। তিনি বলেন, ঈদের নামাজ রেড রোডে হয়, আগামী দিনে না হলে আন্দোলন হবে।
নতুন বিজেপি সরকারের আমলে ডাবল ইঞ্জিনের সুবিধা পেতে চলেছে পশ্চিমবঙ্গ। এতদিন আটকে থাকা সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের কাজ যত দ্রুত সম্ভব চালু করতে তৎপর শুভেন্দু অধিকারীর সরকার। তার মধ্যে অন্যতম হলো জল জীবন মিশন, আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিল্লি সফরে গিয়েছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার একাধিক মন্ত্রী ও কেন্দ্র সরকারি সংস্থাগুলির সঙ্গে ম্যারাথন বৈঠকের পর বেশ কিছু প্রকল্প নিয়ে বড়সড় ঘোষণা করলেন। আয়ুষ্মান মন্দির অর্থাৎ দিল্লির মহল্লা ক্লিনিকের আদলে বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র চালুর জন্য শনিবারই বৈঠকে বসবেন বলে জানান তিনি। অনুপ্রবেশকারীদের নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর সাফ মন্তব্য। অনুপ্রবেশকারীদের জেলে রেখে ভারতীয় করদাতাদের পয়সা নষ্ট করবে না সরকার। চিহ্নিত হওয়ার পর তাদের ফেরত পাঠানো হবে। জলশক্তি মন্ত্রকের অধীনে জল জীবন মিশন প্রকল্প রয়েছে কেন্দ্রের। রাজ্যে এতদিন তৃণমূল কংগ্রেসের সরকার থাকায় বারবার অভিযোগ উঠত কেন্দ্র এসব প্রকল্পে অর্থ দেয় না। আয় বহির্ভূত সম্পত্তি মামলায় আপাতত আগাম জামিন পেলেন না অদিতি মুন্সি ও দেবরাজ চক্রবর্তী। তবে 19 জুন পর্যন্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে না পুলিশ বলে কলকাতা হাইকোর্টে আশ্বাস দিয়েছেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল। সেই আশ্বাসের ভিত্তিতেই আপাতত দুজনের রক্ষা কবচ ঝুলে রইল। মামলার পরবর্তী শুনানি হবে 19 জুন। ওই দিন তদন্তের অগ্রগতি নিয়ে আদালতে রিপোর্ট জমা দেবে পুলিশ। আয় বহির্ভূত সম্পর্কিত মামলায় বাগুইআটি থানার এফআইআর নম্বর 207/2026 তাদের বিরুদ্ধে গ্রেপ্তারের আশঙ্কা তৈরি হয়েছে বলে দাবি। বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে দায়ের হয়েছে মামলা। শুনানির সময় বিচারপতি জয় সেনগুপ্ত মন্তব্য করেন, শাহজাহানের বিরুদ্ধে একসময় কোনো অভিযোগ ছিল না, ক্ষমতা সরতেই পরপর বিভিন্ন অভিযোগ সামনে আসে। বিচারপতির এই মন্তব্য ঘিরে আদালত কক্ষে তাৎপর্যপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত ক্ষোভ ও জটিলতা নিরসনে এবার নিজেই আসরে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 30 মে নবান্ন সভাগৃহে রাজ্যের 4টি প্রধান সরকারি কর্মচারী সংগঠন, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন, ইউনিটি ফোরাম, কর্মচারী পরিষদ এবং যৌথ সংগ্রামী মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। সাম্প্রতিক অতীতে কোনো মুখ্যমন্ত্রীর সমস্ত কর্মচারী সংগঠনের সঙ্গে এভাবে সরাসরি আলোচনায় বসার নজির কার্যত নেই বললেই চলে। নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ইতিমধ্যেই 2টি ক্যাবিনেট বৈঠক সম্পন্ন হলেও বকেয়া ডিএ নিয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না হওয়ায় কর্মচারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। যদিও গত সোমবার দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 7ম বেতন কমিশন গঠনের ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করেছে বর্তমান সরকার। এবার কর্মচারীদের মূল দাবি তথা ডিএর জট কাটানোকেই পাখির চোখ করেছে নবান্ন। নারী ক্ষমতায়ন এবং যাতায়াতের সুবিধা আরও সুগম করতে মাস্টার স্ট্রোক দিয়েছে রাজ্যের নতুন বিজেপি সরকার। দিল্লির ধাঁচে এবার পশ্চিমবঙ্গেও মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে সরকারি বাসে সফর করতে পারবেন, তবে তার জন্য মানতে হবে শর্ত। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। রাজ্য পরিবহন দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে স্পষ্ট করা হয়েছে কারা পাবেন এই সুবিধা, কোন কোন বাসে ছাড় পাওয়া যাবে। পরিবহন দপ্তরের জারি করা নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা সমস্ত মহিলাই এই সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাবেন। রাজ্যের পরিবহন নিগমগুলির অধীনস্থ সমস্ত ক্যাটাগরির সরকারি বাসে এই সুবিধা মিলবে। শুধু শহরের ভিতরের ছোট রুটই নয়, দূরপাল্লার সমস্ত বড় রুটের সরকারি বাসেও মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। সোশ্যাল মিডিয়াতে ব্যঙ্গাত্মক ও সামাজিক রসধর্মী রাজনৈতিক কন্টেন্ট তৈরির জন্য গত 2 দিনে ঝড় তুলেছে ককরোচ জনতা পার্টি। এই পেজের প্রতিষ্ঠাতা প্রবাসী ভারতীয় অভিজিৎ দীপকে খবরের শিরোনামে এবার সরাসরি প্রাণনাশের হুমকি পেলেন অভিজিৎ। সুদূর আমেরিকায় বসে মেইলে তিনি এই হুমকি পেয়েছেন। চায়ের ঠেক থেকে শুরু করে বাস, ট্রেন সর্বত্রই এখন নতুন কৌতূহল ও চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে ককরোচ জনতা পার্টি। একে নতুন কোনো রাজনৈতিক দল মনে হলেও আসলে কোনো খাতাকর্মের প্রতিষ্ঠিত দল নয়। দেশজুড়ে অনলাইন মাধ্যমে সীমাবদ্ধ একটি ব্যতিক্রমী প্ল্যাটফর্ম। দেশের নানা জ্বলন্ত সমস্যা নিয়ে সাধারণ মানুষের হয়ে কথা বলাই এদের মূল লক্ষ্য। সম্প্রতি এই পার্টি সাধারণ রাজনৈতিক দলগুলোর মতোই একটি অভিনব ইস্তাহার প্রকাশ করেছে, যা ব্যাপক ভাইরাল হয়েছে। সাধারণ মানুষের মনের কথা ফুটিয়ে তোলায় অনেকেই এই ইস্তেহার দেখে খুশি। যেমন কথা তেমন কাজ। 1 জুন থেকে রাজ্যে কার্যকর হতে চলেছে বিজেপি সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার। নবান্নের প্রথম ক্যাবিনেট বৈঠক থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর। কারা কারা পাবেন ভাতা, কারা বাদ যাবেন, সবটাই স্পষ্ট করা হয়েছে। কারা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডার, রাজ্য সরকার তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, বাংলার মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর এবং সামাজিকভাবে শক্তিশালী করে অন্নপূর্ণা যোজনা প্রকল্প চালু করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সাহায্য সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। আগামী 1 জুন 2026 থেকে কার্যকর হবে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা। তবে রয়েছে বেশ কিছু শর্ত।
2026 সালের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন মিটে রাজ্যে নতুন সরকার গঠনের পর এই প্রথম খাস কলকাতার বুকে ঘটল এমন এক রাজনৈতিক ঘটনা যা দেখে রাজ্য রাজনীতির থিঙ্ক ট্যাঙ্কদের পিলে চমকে গিয়েছে। রাজনীতির দুই বিপরীত মেরু বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের দুই হেভিওয়েট নেতা বসলেন এক টেবিলে। দীর্ঘক্ষণ চলল গভীর আলোচনা। আজ বরাহনগরে এক অনন্য এবং নজর কাড়া দৃশ্যের সাক্ষী থাকলো রাজ্য রাজনীতি। সদ্য সমাপ্ত 2026 বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হেভিওয়েট বিজেপি বিধায়ক সজল ঘোষ এবং দমদমের প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায় এক মঞ্চে মুখোমুখি হলেন। শুধু মুখোমুখি হওয়াই নয়, যে রাজনৈতিক সৌজন্য আজ দেখা গেল তা সাম্প্রতিক কালে নজিরবিহীন। বৈঠক শুরুর আগেই খোদ তৃণমূল সাংসদের উপস্থিতিতে বিজেপি বিধায়ক সজল ঘোষকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। এই দৃশ্য দেখার পর রাজনৈতিক মহলে প্রশ্ন জাগতে শুরু করেছে, তাহলে কি পর্দার আড়ালে বড় কোনো সমীকরণ তৈরি হচ্ছে? তবে কি সত্যিই ভেতরে ভেতরে নতুন কোনো রসায়ন দানা বাঁধছে? রাজনীতি বরাবরই নিষ্ঠুর। সুদিনে যারা থাকেন ছায়ার মতো, দুর্দিন আসতেই তারা আশ্রয়টুকু কেড়ে নিতে দ্বিধা করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে মাইক ও বসার চেয়ার না পাঠিয়ে আগে কালীঘাটকে দাগা দিয়েছিলেন মডার্ন ডেকোরেটিং এর মালিক মন্টু সাহা ওরফে মনতোষ সাহা। এবার তৃণমূলের কাটা ঘায়ে নুনের ছিটি দিয়ে আরও বড় ধাক্কা মমতার একদা আস্থাভাজন মন্টুদা। স্রেফ মাইক সাউন্ড পাঠানো বন্ধ করা নয়, এবার বাইপাসের ধারে তৃণমূলের যে অস্থায়ী সদর কার্যালয় বা পার্টি অফিসটি রয়েছে তা আগামী 2 মাসের মধ্যে ফাঁকা করে দেওয়ার জন্য চিঠি ধরিয়ে দিলেন মন্টু সাহা তপসিয়া থেকে মেট্রোপলিটন। মন্টুর বাড়িতে পার্টি অফিস ঘটনার সূত্রপাত 2021 সালের বিধানসভা নির্বাচনের পর। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তপসিয়ার পুরনো তৃণমূল ভবনটি ভেঙে সম্পূর্ণ কর্পোরেট কায়দায় নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেন। এর ফলে দলের মূল কার্যালয়টি সাময়িকভাবে সরিয়ে নেওয়ার প্রয়োজন পড়ে। সেই সময়ে বাইপাস ধাবার পিছনে মেট্রোপলিটন এলাকায় একটি বহুতলকে সাময়িক পার্টি অফিস হিসেবে বেছে নেয় তৃণমূল। রাজ্য বিধানসভায় নজিরবিহীন ঘটনা। বিরোধী দলনেতার মর্যাদা ও বিরোধী দলের ঘর না পেয়ে বিধানসভায় অবস্থানে বসলেন তৃণমূল কংগ্রেসের বেশ কিছু বিধায়ক। 80 বিধায়কের মধ্যে অবশ্য হাজির ছিলেন 20 বিধায়ক। বিরোধী দলনেতার পদ পাওয়া নিয়ে গোলযোগ শুরু হয়। তৃণমূল সূত্রে দাবি, বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়েও মেলেনি পদ। বিরোধী দলনেতা সহ বিরোধীদের ঘর অবধি নেই। জানা গিয়েছে, অধ্যক্ষকে পাঠানো চিঠিতে স্বাক্ষর নেই 10 বিধায়কের। জেরবার তৃণমূল কংগ্রেস বিধায়করা বসে রইলেন বিধানসভার লবিতে। পদ ও ঘর না মিললে প্ল্যাকার্ড নিয়ে অবস্থানে বসবেন বিধায়করা, এমনটাই দাবি। এদিকে এদিনের কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন প্রায় 46 বিধায়ক। চিঠিতে সই নেই 10 বিধায়কেরও। এই অবস্থায় এদিন শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, বিরোধীদের ঘর পাওয়া নিয়ে এখনও জট অব্যাহত। শুক্রবারও শোভনদেব চট্টোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের বিধায়করা বসেছিলেন লবিতে। শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ইতিমধ্যেই আমরা চিঠি জমা দিয়েছি। যেভাবে আমাদের চিঠি জমা দিতে বলা হয়েছিল সেইভাবেই চিঠি জমা পড়েছে। কলকাতা পুরসভাকে ঘিরে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। একদিকে পুরসভার অধিবেশন কক্ষে তালা পড়াকে কেন্দ্র করে তীব্র বিতর্ক, অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত নোটিশ ঘিরে চাপানোতর। এই পরিস্থিতিতে শুক্রবার কালীঘাটের দলীয় কাউন্সিলরদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা, কোনো পরিস্থিতিতেই কেউ পদত্যাগ করবেন না, আর কারো বিরুদ্ধে মামলা হলে দল আইনি লড়াইয়ের পাশে থাকবে। দলীয় সূত্রে খবর, এদিনের বৈঠকে কলকাতা পুরসভার 137 জন কাউন্সিলরের মধ্যে প্রায় 110 জন উপস্থিত ছিলেন। শুক্রবার সকালে কলকাতা পুরসভায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ে এদিন ক্ষোভ উগড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত মাসিক অধিবেশনের দিন পুরসভার মূল সভাকক্ষের দরজায় তালা ঝুলতে দেখে কার্যত হতবাক হয়ে যান কাউন্সিলররা। ভিতরে ঢোকার সুযোগ না পেয়ে শেষ পর্যন্ত অন্য একটি ঘরে বসেই সভা করতে বাধ্য হন তৃণমূলের জনপ্রতিনিধিরা। চেয়ারপারসন মালা রায় ও মেয়র ফিরহাদ হাকিম সেই বিকল্প বৈঠকে উপস্থিত ছিলেন।